ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর সংসদ সদস্য পদ বহাল রেখেছে আপিল বিভাগ। তার শপথ নেয়ার পক্ষে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সর্বোচ্চ আদালত। মঙ্গলবার বিষয়টির উপর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা থাকলেও আদালত তা না দিয়ে পরবর্তী দিনের জন্য আদেশ সংরক্ষণ করেন। এর আগে নির্বাচন কমিশনের সরোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সে রায়ের বিরুদ্ধে আপিল করেন চট্টগ্রাম ২ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। আপিলে নুরুল আমিন হাইকোর্টের রায় কার্যকারিতা স্থগিত রাখার পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরকে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও সংসদের কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত রাখার নির্দেশনা চান। তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রথমে বৈধ হয়। নির্ধারিত সময়ের পরে গিয়ে ওই আসনের জামাতের যিনি প্রার্থী তিনি তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে একটি আপিল দায়ের করেন। আপিলটা সকালের দিকে যখন শুনানি হয় তখন জামাতের প্রার্থীর আপিলটি নামঞ্জুর করা হয়, অর্থাৎ জনাব সরোয়ার আলমগীর সাহেবের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। রাজধানীতে প্রতিদিনই লাখো নারীকে লেখাপড়া, চাকরি কিংবা অন্যান্য কাজে বাইরে যেতে হয়, কিন্তু প্রয়োজনের সময় নিরাপদ ও পরিচ্ছন্ন একটি পাবলিক টয়লেট খুঁজে পাওয়া হয়ে ওঠে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফলে নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন নারীরা। আমরা বেশিরভাগ পাবলিক টয়লেটগুলোতে যেগুলো দেখি আসলে পরিচ্ছন্নতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সাবান বা হ্যান্ডওয়াশ বা পানির ব্যবস্থা অপ্রতুল থাকে। এখানে তার সবগুলোই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এবং এই পাবলিক টয়লেটের পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছি। এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি পাবলিক টয়লেট এবং এখানে দেখা যাচ্ছে যে নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষ চাহিদা সম্পন্ন নারীদের জন্য আলাদা পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। তো এখন আমরা আসলে দেখতে চাই এই রাজধানী ঢাকার বাকি পাবলিক টয়লেটগুলো, বিশেষ করে নারীদের জন্য যে টয়লেট আছে সেগুলোর ব্যবস্থা আসলে কেমন। ঢাকায় বিপুল সংখ্যক মানুষের জন্য 2 সিটি কর্পোরেশন মিলে কাগজে কলমে গণশৌচাগার রয়েছে 200-র কম, যেখানে 80% টয়লেটে নেই পানি, সাবান কিংবা টিস্যুর ব্যবস্থা, আর 90% টয়লেটে নেই পর্যাপ্ত আলো বা নিরাপত্তা, যা নারীদের একেবারেই ব্যবহার অনুপযোগী। বাসা থেকে এই মেন্টালিটি নিয়ে বের হই যে কখনো যাতে ফেস করতে না হয়, কোনোভাবে হাইজিন মেনটেনও হয় না, আবার ধরেন সেফ কিনা জানি না আসলে আমরা। বেসরকারি সংস্থা ওয়াটার এইডের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে 69% নারী বাইরে বের হওয়ার আগে পানি পান কমিয়ে দেন পাবলিক টয়লেট এড়াতে। 15% নারী একেবারেই পানি পান করেন না। হয় আমার ডেস্টিনেশন থেকে আমি যখন রওনা দিব তখন সেই প্রিফারেবল যে প্লেসটা আছে সেখান থেকে করতে হয়, নতুবা আমি আমার এখানে যে ডেস্টিনেশনে পৌঁছাবো সেখানে এসে আমাকে ফ্রেশ হতে হয়। আর যেহেতু ঢাকার জ্যাম অনেক বিশাল জ্যাম, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা, আই হ্যাভ টু হোল্ড ইট। দীর্ঘ সময় টয়লেট ব্যবহার না করলে প্রস্রাবের সংক্রমণ, পানি শূন্যতা, কিডনি জটিলতা সহ নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় বলে জানান বিশেষজ্ঞরা। এই মূত্রালয়ের সংক্রমণ থেকে তার দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে। এটি একটি ব্যক্তিগত সমস্যাই শুধু নয়, জনস্বাস্থ্যের সমস্যা, সামাজিক, এবং এটাকে সমস্ত কর্তৃপক্ষ এটা সমাধানের জন্য একযোগে কাজ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন একটি নগরীতে 2 কিলোমিটারে 2টি পাবলিক টয়লেট প্রয়োজন। ঢাকায় বিচ্ছিন্নভাবে কিছু আধুনিক টয়লেট নির্মিত হলেও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে বেশিরভাগই জনস্বার্থে কাজে লাগছে না। এখানে হাজারখানেক পাবলিক টয়লেট হলে আমাদের যে দৈনন্দিন প্রয়োজন সেই দৈনন্দিন প্রয়োজনটা মেটানো সম্ভব। অনেক জায়গায় দেখবেন যে পাবলিক টয়লেট আছে ঠিকই, কিন্তু সেই পাবলিক টয়লেটে লোক সংখ্যা কম হয়। কোন জায়গাটায় পাবলিক টয়লেটটা হবে বা হচ্ছে সেই জায়গাটা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। তবে রাজধানীর তেজগাঁও, ফার্মগেট, গাবতলী, মহাখালী সহ জনবহুল এলাকায় সিটি কর্পোরেশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান নারী বান্ধব আধুনিক টয়লেট নির্মাণ ও পরিচালনা করছে। টয়লেটের জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়। আমার শাশুড়ি আমার মাত্র ওই পাশে একটা টয়লেট এসে, ওখানে এত বাজে দুর্গন্ধ। নর্মালি এজন্যই আমরা টয়লেট ইউজ করি না। এরকম একটা ক্লিন অ্যান্ড ভিতরে দেখলাম যে অনেক ফ্যাসিলিটিস আছে। প্রত্যেকটি স্পটে দেখা যায় এগুলো থাকলে আমাদের মেয়েদের জন্য অনেক ভালো। প্রয়োজন অনুপাতে পাবলিক টয়লেট না থাকা নগর পরিকল্পনার একটি মৌলিক ত্রুটি বলছেন বিশেষজ্ঞরা।
কোনো শহর শুধুমাত্র উঁচু ভবন কিংবা প্রশস্ত সড়ক দিয়ে বাসযোগ্য হয় না। একটি নিরাপদ এবং পরিচ্ছন্ন পাবলিক টয়লেট পাওয়াও নাগরিক অধিকার। আর সে অধিকার নিশ্চিত না হলে স্বাস্থ্য সুরক্ষা কিংবা সমান অধিকার সবই থেকে যায় প্রশ্নের মুখে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে চলমান গ্যাস সংকটে বিপাকে পড়েছে উৎপাদনমুখী শিল্প কারখানা। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন শিল্প মালিকরা। পাশাপাশি ঢাকা ও এর আশপাশের এলাকায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু ছোট বড় শিল্প প্রতিষ্ঠান, আর বন্ধ হওয়ার পথে রয়েছে আরও অনেকগুলো। আবাসিক পর্যায়ে গ্যাসের সংযোগ বন্ধ হয়েছে বহু আগেই। শিল্পে গ্যাসের সরবরাহ নিয়ে অভিযোগ প্রচুর। আমদানি নির্ভর দেশ গ্যাস খাত এবার পড়েছে আরেক বিপর্যয়ে। বাসা, ফিলিং স্টেশন কিংবা শিল্প সব স্থানেই গ্যাসের চাপ নেই বললেই চলে। গ্যাস সংকটের প্রভাব পড়তে শুরু করেছে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলোতে। ঢাকা ও এর আশেপাশে আমরা বেশ কিছু প্রতিষ্ঠান ঘুরে দেখেছি। শ্যামপুর শিল্প এলাকার বেশ কিছু প্রতিষ্ঠান এর মধ্যে বন্ধ হয়েছে এবং বন্ধ হওয়ার পথে আরও কিছু প্রতিষ্ঠান। রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকার পুরাতন আলীবহর শিল্পনগরীতে 95টি ছোট বড় সিলভারের স্কেপ, অ্যালুমিনিয়ামের ইনগট কারখানা আছে। এগুলো চলে গ্যাসের মাধ্যমে। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা গ্যাস সংকটে সীমিত হয়ে পড়েছে উৎপাদন। বন্ধ হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। আজকে 15 থেকে 20 দিন যাবত যে গ্যাস সংকট আমরা দেখতেছি, এই সংকট আমরা 20 বছরের ভিতরেও কোনোদিন দেখি নাই। এরকম যদি সংকট হইতে থাকে সামনে, যদি এটা কোনোভাবে সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের এই শিল্প প্রতিষ্ঠান টিকায় রাখা কোনো মতেই সম্ভব হবে না। একই অবস্থা রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজার ও চকবাজার এলাকার হাড়িপাতিল তৈরির কারখানাগুলো। মেন যে ম্যানুফ্যাকচার, এই ম্যানুফ্যাকচারের কাজ করতে পারতেছে না। উৎপাদন না করতে পারলে মালটা আউট হইব কীভাবে, মালটা সেল দিব কিভাবে? এখানে মেল ফ্যাক্টরি একবারে বন্ধ, আজকে 5টা ফ্যাক্টরি বন্ধ। দেশে বেশ কিছুদিন যাবৎ গ্যাস সংকট। বাসাবাড়ি, যানবাহন, শিল্প প্রতিষ্ঠান সবকিছু থমকে পড়েছে এই সংকটে। প্রতিষ্ঠান চলছে না গ্যাস সংকটে, সাধারণ শ্রমিকরা পাচ্ছে না মজুরি, ফলে ঘরে জ্বলছে না চুলো। আমরা কাজ করতে পারতাছি না। আজকে প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে, এইভাবে যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তাহলে আমরা পরিবার ফ্যামিলি নিয়ে আমরা কিভাবে চলবো? কাজ করাও বন্ধ, আমাদের খাওয়া দাওয়ারও সমস্যা, আমাদের সব দিক দিয়ে সমস্যা। আজকে মেশিন ঘুরতেছে না, এরকম মনে করেন যে প্রত্যেক দিনই বসে থাকা লাগে। হাজিরা 200 টাকা হাজিরা পাই, 200 টাকা হাজিরায় তো আর পেট ভরে না। এই সংকটের বিষয়ে গ্যাস কর্তৃপক্ষ মন্তব্য করতে রাজি হয়নি। তবে সোমবার জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকে গ্যাসের চাপ বাড়তে পারে। জানা যায়, কক্সবাজার মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের জেরে যান্ত্রিক ত্রুটি থেকে দেশের দীর্ঘদিনের গ্যাস সংকটকে আরও ঘনীভূত করেছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। গত মে ও জুন মাসে নওগাঁর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের একাধিক চেষ্টা কঠোরভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে এখন তীব্র আতঙ্ক ও ভীতি বিরাজ করছে। পুশিন আতঙ্কে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। মাস দেড়েক আগে নওগাঁর একাধিক সীমান্ত দিয়ে একাধিক পুশ ইনের ঘটনা ঘটেছিল। সেই পুশ ইনের ঘটনাগুলো বাংলাদেশের বিজিবি কঠোর হাতে দমন করেছিল, কিন্তু এই সীমান্তবর্তী এলাকায় যে গ্রামগুলো রয়েছে, যে বাসিন্দারা রয়েছে, তারা পুশ ইনের ঘটনা এবং মাঝে মধ্যেই সীমান্তে যে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে সেগুলো নিয়ে কিন্তু তারা অনেকটা দুশ্চিন্তায় আছে। এছাড়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যেন কোনো প্রকার দুশ্চিন্তা মনে না পড়ে, কোনো অশান্তি সৃষ্টি না হয়, যার কারণে বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার মানুষদের সচেতন করার কিন্তু কার্যক্রমগুলো চলছে। তবে নওগাঁর যে সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামের বাসিন্দারা জানিয়েছে যাতে পুশ ইন থেকে শুরু করে বিভিন্ন যে সীমান্ত নিয়ে যে জটিলতাগুলো মাঝে মধ্যে সৃষ্টি হচ্ছে, এগুলো যেন সৃষ্টি না হয়। গত 1.5 মাস আগ থেকেই পুশিনের যে চেষ্টা ভারতের বিএসএফ কর্তৃক, আপনার বর্ডার এলাকায় সব সময় উত্তেজনা থাকে। এর জন্য আমরা চাই যারা এই বর্ডার এলাকায় বসবাসরত যারা আছি আমরা, তারা শান্তিতে থাকার জন্য বিএসএফ
এবং বিজিবি বসে যেন এর একটা সমাধান একটা করে। কিছুদিন থেকে ভারতের যে অবস্থান, ভারতের বিএসএফরা বাংলাদেশের ভিতর জোরপূর্বক পুশব্যাক করেছেন এবং এই নিয়ে আমরা স্থানীয়রা প্রচুর আতঙ্কে আছি কখন কি ঘটে। বর্ডারে কোনো হই হাল্লা গন্ডগোল লাগলে আমরা এত বিএসএফ ধাওয়া দেয়, আমাদের বিজিবি এত থাকে, ওরা এত আসা সহযোগিতা করে, ওরা এত আগিয়ে যায়, তখন ওরা এত সরে যায়। এই জন্য দুই দেশেরই সরকার প্রধান পর্যায়ের একটি সমঝোতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় যেন সবসময় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে, এমনই পরিবেশের সৃষ্টি করবে দুই দেশের সরকার প্রধান আলোচনা সাপেক্ষে, এমনটি দাবি জানিয়েছে নওগাঁ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত গ্রামের বাসিন্দারা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। গতকাল ছিল বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে চুয়াডাঙ্গায় পাখির বাসা ও ডিম রক্ষা নিয়ে একটি প্রতিবেদন। চুয়াডাঙ্গায় গাছ কাটার সময় ঝুঁকিতে পড়া পাখির বাসা ও ডিম রক্ষায় পাখির প্রতি মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে শিশু কিশোররা। গাছের কাটা অংশ থেকে পাখির বাসা নিরাপদ স্থানে সরিয়ে দিয়ে ডিম ও বাচ্চা বাঁচানোর সেই গল্পই শুনবো আজ। বলছি চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি গ্রামের একদল কিশোরের গল্প, যারা রক্ষা করেছে ডিম সহ একটি মা পাখিকে। গাছের ডালে বাঁধা বাসায় ডিমে তা দিচ্ছিল মা পাখিটি। হঠাৎ গাছ কাটার শব্দে ভয়ে ডিম রেখে উড়ে গেলেও বারবার ফিরে আসছিল আর নিজের বাসার চারপাশে ঘুরছিল। এমন দৃশ্য দেখে পাখি ও তার ডিমগুলো বাঁচাতে মরিয়া হয়ে ওঠে কিশোররা। তারা খবর দেয় পরিবেশবাদী সংগঠন পানকৌড়ির প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ বিপুলকে। পুরো গল্পটি শুনবো তাদের মুখেই। এটা আসলে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, কারণ সচরাচর আসলে পাখিতে ভয় পেয়ে চলে যায় বাসা ভেঙে গেলে। ওই শিশুদের সঙ্গে সেখানে উপস্থিত হই এবং যাওয়ার পরে দেখি যে হ্যাঁ তারা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমরা তাদেরকে একটু নিষেধ করার পরে তাদেরকে বলি যে এই বাসাটাকে যেভাবে বাঁচাতে হবে। তো কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখি হ্যাঁ পাখি ওর ভিতরে যাচ্ছে আসছে। তো আমরা ওনাদের দিয়ে অর্থাৎ কুঠারদের দিয়েই আমরা ওই গাছটাকে সুন্দর করে কাটি এবং যে বাসার যে অংশটি সুন্দর করে কেটে আমরা পাশের একটি গাছে কড়ি গাছে সেটাকে স্থাপন করি এবং কিছুক্ষণ পরে 2-1 ঘন্টা পরে দেখতে পাই যে হ্যাঁ বসন্তপুরী পাখিটি তার ভিতরে যাচ্ছে এবং আসছে। তো এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যারা কুঠার যারা গাছ কাটে তাদের কাছে একটা আশ্চর্য ব্যাপার যে তারা এটা কখনো এরকম ভাবে তো ভাবিনি। পাখিগুলোর ডিম যাতে নষ্ট না হয় তাই জন্য আমরা পাখিগুলোর ডিমগুলো বাঁচাই এবং বাচ্চাগুলো বাঁচাই। তার ডিম শুদ্ধ সেই গাছটুকু কেটে অন্য গাছে দিলাম, তখন সে তার বাসাটাকে খুঁজে সে ডিম তাওয়া দিতে লাগলো। তার কিছুদিন পরে বাচ্চা ফুটলো, বাচ্চা বড় করে সে চলে গেল। পরিবেশ প্রেমীরা বলছেন এমন ঘটনা প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি মানুষের দায়িত্ববোধের উদাহরণ। এমন মানবিকতাই প্রমাণ করে ইচ্ছে থাকলে মানুষ ও প্রকৃতি নিরাপদে থাকতে পারে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। একসময় জাতীয় বৃক্ষ মেলায় মানুষের আগ্রহ ছিল ফল ফুলের গাছ ঘিরে, তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। পরিবেশ সচেতনতার পাশাপাশি ঘরের সৌন্দর্য বাড়াতেও এখন অনেকেই ঝুঁকছেন ইনডোর প্ল্যান্ট, এয়ার প্ল্যান্ট সহ নানা ধরনের শৌখিন গাছের দিকে। এসব গাছের স্টলগুলোতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়, বাড়ছে বিক্রিও। বর্ষাকাল নতুন চারা রোপণের সবচেয়ে উপযুক্ত সময়, তাই প্রতি বছরের মতো এবারও সবুজ প্রেমীদের জন্য আয়োজন করা হয়েছে জাতীয় বৃক্ষ মেলার। পছন্দের গাছ সংগ্রহ করতে মেলায় ভিড় করছেন নানা বয়সী মানুষ। রাজধানীর আগারগাঁয়ে শুরু হয়েছে জাতীয় বৃক্ষ মেলা। এ মেলায় ফলদ, বনজ ও ফুলের গাছের পাশাপাশি দর্শনার্থীদের নজর কাটছে বিভিন্ন ধরনের সাজসজ্জার দেশি বিদেশি গাছ। বিভিন্ন স্টলে শোভা পাচ্ছে বাহারি রং ও বৈচিত্র্যের অসংখ্য গাছ। রয়েছে অর্কিড, মনস্টেরা, অ্যাগ্লোনিমা, ফিলোডেন্ড্রন, অ্যাকুয়াটিক প্লান্ট, ক্যাকটাস এবং বিভিন্ন রকমের এয়ার প্লান্ট। শৌখিন মানুষের কাছে এসব গাছের চাহিদাও বেশ।
আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি পিচার প্ল্যান্টের সামনে। এই গাছটির বৈশিষ্ট্য হলো এই গাছটি পোকামাকড় খেয়ে বাঁচে। এই গাছের পাতার সঙ্গে একটি অংশ রয়েছে যেখানে পোকামাকড় এলে গাছটি আটকে ফেলে এবং সেই পোকামাকড় খেয়ে সে বেঁচে থাকে। এইখানে আরেকটি গাছের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই। এই গাছটির নাম হচ্ছে স্প্যানিশ মস। এই গাছটি মূলত মাটি পানি ছাড়া বাতাসে বেঁচে থাকে। এই ধরনের বিচিত্র রকমের বহু গাছ আসলে বৃক্ষমেলায় পাওয়া যাচ্ছে। স্টল ঘুরে এসব গাছ সম্পর্কে জানার পাশাপাশি পরিচর্যার পরামর্শ চান ক্রেতা ও দর্শনার্থীরা। এখানে এসে আসলে আমার গার্ডেনিং এর যে আরো যে করার ইচ্ছা অথবা বাসায় যে গাছ লাগানোর ইচ্ছা এটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। পুরা মেলাতে অনেক ধরনের গাছ রয়েছে, দেখে দেখে আমরা নিতে পারছি বিভিন্ন ধরনের। সবসময় তো আসলে আমরা মানে জেনারেল গাছগুলোর সম্পর্কেই জানি, কিন্তু এগুলো সম্পর্কে এতটা আমার আইডিয়া নেই। আমার কাছে মনে হয় এখন আসলে মানুষ অনেক উদ্বুদ্ধ হচ্ছে ইনডোর প্ল্যান্টসে। বেশ কিছু নতুন রকমের গাছ দেখেছি যেগুলো আগে দেখা হয় নাই বা বই পুস্তকেও দেখা হয় নাই। এখানে বিপুল সংখ্যক অর্কিড দেখে আমি খুবই আনন্দিত। নার্সারি সংশ্লিষ্টরা বলছেন এসব গাছের অনেকগুলোই বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা। তাদের লক্ষ্য শুধু গাছ বিক্রি নয়, মানুষকে বৃক্ষরোপণ ও সবুজ পরিবেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা। অ্যাগনোলিমা আছে, লাকি বাম্বু আছে, মনস্ট্রা আছে, এগুলোর ভালো চাহিদা। এগুলো মেলার বাইরে সব জায়গায় এগুলো খুব ভালো চাহিদা। তো আমাদের এখানে আমরা ফোকাসই করি যে গাছগুলো সচরাচর সবাই বিক্রি করে না, আমরা সেগুলো এনে সেল করা ট্রাই করি। এবং এই মেলায় তো আসলে আরও অনেক নতুন নতুন কাস্টমার, তারা এগুলো কখনো দেখে নাই এমন কাস্টমারও আসে। তাদের অনেক জানার কোর্স থাকে, এটা কেন কীভাবে হয়, বাতাসে কীভাবে হচ্ছে, এটা কীভাবে হচ্ছে। সো সারা অনেক ভালো পাচ্ছি। মেলায় বিরল কিছু গাছের জন্য লাখ টাকা পর্যন্ত গুনতে হয়। 9 আগস্ট পর্যন্ত চলবে এই মেলা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। হবিগঞ্জ এনসিপি সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় জেলা প্রশাসক হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করেন। পরে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে। উভয় দলের নেতারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও তাদেরকে মাঠে নামতে দেখা যায়নি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলে এনসিপির পদযাত্রা শেষে স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসরুদ্দিন পাটোয়ারি এবং হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহবুব চৌধুরী মুবিন সহ 10 জন আহত হন। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানবো। সহকর্মী আকলাস আহমেদ প্রিয় সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। প্রিয়, গতকালের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা কি দায়ের করা হয়েছে কিনা জানাবেন। 144 ধারা জারির পর এখন কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন, এবং কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে উভয় দল তো বলেছে যে তারা কর্মসূচি চালিয়ে যাবেন। নেতাকর্মীরা এই মুহূর্তে কি বলছেন? দুলা, আপনি জানেন যে হবিগঞ্জে এনসিপি এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে পাল্টা কর্মসূচি গিয়ে যে হবিগঞ্জ শহরে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে আমরা এখন পর্যন্ত বিএনপি অঙ্গ সংগঠন এবং জাতীয় নাগরিক পার্টির হবিগঞ্জ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের যে অবস্থান আমরা হবিগঞ্জ শহরে দেখতে পাইনি। বিশেষ করে তাদের এই পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে যে হবিগঞ্জ শহরে যে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছিল, আমরা দুপুরে দেখেছি যে শহরকে যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু প্রশাসন কিন্তু জোরদার তৎপরতা পালন করছে। একই সাথে পুলিশ, বিজিবি এবং র্যাব টহল দিচ্ছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজিবি আমাদের যেমনটা জানিয়েছিল যে 3 প্লাটুন বিজিবি তারা হবিগঞ্জ পৌর এলাকায় তারা মোতায়েন করেছে। আমি যদি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, বিশেষ করে গতকাল যে এনসিপি নেতাকর্মীর উপরে যে হামলাটি হয়েছিল, বিশেষ করে এটি হইল সন্ধ্যায় যে হবিগঞ্জ পৌর টাউন হলের সামনে যে পদযাত্রা শেষে স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের সাথে তাদের যে সংঘর্ষ হয়, এতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আহত হয়েছিলেন। এ ঘটনায় তারা চিকিৎসা নিয়েছিলেন। আমাদের এনসিপি হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব কামাল, যেটা মুস্তফা মাহবুর রহমান মুবিন আবানা মুস্তফা কামাল যেটা আমাদের জানিয়েছেন যে এ ঘটনায় যে আহতদের চিকিৎসা চলছে এবং চিকিৎসা শেষে তারা মামলা করবেন। তবে আজকে যে বিষয়টা আমরা যেটুকু সকাল থেকে
তারা কর্মসূচি ঘোষণা করেছিল, যে এখন পর্যন্ত বিকেল 5টা হলেও আমরা এখন পর্যন্ত কর্মসূচি পালন করতে আমরা দেখিনি। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে হবিগঞ্জ শহরে কিন্তু এখনো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। বিশেষ করে এনসিপি এবং বিএনপির নেতাকর্মীরা তারা পাল্টাপাল্টি কর্মসূচি পালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও কিন্তু তারা এখনো মাঠে নামেননি। আমরা কথা বলেছিলাম এনসিপি নেতৃবৃন্দের সাথে, তারা আমাদের যেমনটা জানিয়েছিলেন যে বিকাল 3টা ঘুরে গেল, তারা 4:30টার মধ্যে তারা হবিগঞ্জে পৌঁছবেন এবং কর্মসূচি ঘোষণা করবেন। একই সাথে হবিগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি আমাদের জানিয়েছিলেন যে তারা নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন এবং জেলা বিএনপির কার্যালয়ে কিন্তু তারা অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত কর্মসূচি পালনের কোনো আমরা দেখিনি এবং নেতাকর্মীদের তেমন তৎপরতা হবিগঞ্জ শহরে দেখা যায়নি। তোলা। জি প্রিয়, আপনাকে ধন্যবাদ। সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ প্রতিপাদ্য সামনে রেখে আজ পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় উপজেলার বুড়ি গোয়ালিনী সিপিজি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়ি গোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন। বক্তারা বলেন, রয়্যাল বেঙ্গল টাইগার শুধু দেশের জাতীয় গর্ব নয়, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। তাই সুন্দরবন ও বাঘ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এদিকে মোংলায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সুন্দরবন সংলগ্ন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে আয়োজিত বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষ তথ্য অনুযায়ী গত 10 বছরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বেড়েছে 19টি। এছাড়া বর্তমানে 125টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের পর গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে। জানা গেছে, গত 22 জুলাই ভুক্তভোগী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে বলা হয়, 7 বছর আগে এক সন্তান রেখে ওই নারীর স্বামী মারা যান। পরে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন তিনি। এ সময় শহীদুল ইসলাম তাকে খারাপ প্রস্তাব দেন। এক পর্যায়ে তার বোনের বাসায় এক কক্ষে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন শহীদুল। এতে ভুক্তভোগী ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে যশোর থেকে তাকে গ্রেপ্তার করার পর নেওয়া হয় চট্টগ্রামে। গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম নিশ্চিত করেছেন। তিনি জানান, 5 সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাই শুটার। ইমন বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে অন্তত 15টি মামলা রয়েছে। চট্টগ্রামে 2 বছর ধরে বেশ কিছু চাঁদাবাজি ও হুমকির ঘটনায় তার নাম আলোচনায় আসে। ইমনের সহযোগীদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নামি দামি রেস্টুরেন্টে পচাবাসি খাবার পরিবেশন, ভেজাল মশলায় রান্না এবং কিচেন অপরিষ্কারের মতো অভিযোগ দীর্ঘদিনের। খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক গ্রাহক। দুপুরে অভিযানে গিয়ে সেই সত্যতাই মিলেছে ভোক্তা অধিকারের হাতে। যেখানে মানুষকে সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত খাওয়ার পরিবেশনের কথা, সেখানে হচ্ছে চট্টগ্রামের একটি স্বনামধন্য রেস্টুরেন্টে। আপনারা নিশ্চয়ই দেখছেন, এখানে একদিকে হচ্ছে খাওয়ার ডিম, সিদ্ধ ডিম ছিলে রেখেছে, একদিকে মাছ, একদিকে হচ্ছে ফ্লোরে যে পরিমাণ ময়লা, সে ফ্লোরের ময়লাগুলো তারা পরিষ্কার করছে। এখানে ভোক্তা অধিকারের একটি অভিযান চলছে। অভিযানে আসার পর ভোক্তা অধিকারের তারা এখানে যে অসংগতিগুলো দেখেছেন, রান্নাঘরে যে অপরিচ্ছন্ন, মানুষকে স্বাস্থ্যসম্মত খাবার দেওয়ার অঙ্গীকার যারা করে থাকেন বিভিন্ন বড় নামি দামি রেস্টুরেন্টগুলো, সেই রেস্টুরেন্টগুলোর যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ যে হোটেল বা চায়ের দোকান, তাদের কি অবস্থা? মানুষ আসলে কি খাচ্ছেন, মানুষ কি খাচ্ছেন সেটাই আপনারা দেখেন। খাবারের তেলাপোকা পড়ে আছে, ছোট একটা তেলাপোকা পড়ে আছে, উনি এটা মরে পচে আছে। উনি গতানুগতিক যে বক্তব্য তার সেটাই দিচ্ছেন যে এটা হয়তো কাস্টমারকে দিবেন না, উনি দাবি করছেন। তো আমরা সার্বিক দিক বিবেচনা করে আজকে ওনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং
আমরা পরবর্তীতে তদারকি করব। যে জিনিসটা ছিল স্যুপ, এটা পুরো এটা ছেড়ের জন্য রাখা হয়নি, এটা জাস্ট এতগুলো স্যুপ এটা পুরো পোলাওয়ের খাওয়ার জন্য রাখছে, ওইখানে হয়তো ইয়া হয়েছে। পরিবেশনের জায়গাটা কিন্তু তকতকে ঝকঝকে, এটা দেখে বোঝার কোনো উপায় নেই এখানের ভেতরে রান্নাঘরের এবং রান্নাঘরের আশপাশের যে নোংরা অবস্থা সেটি কিন্তু এখানকার যারা ভোক্তা তারা কোনোভাবেই অনুমান করতে পারবে না। ভোক্তারা প্রতিনিয়ত অভিযান করছে, তাদেরকে সতর্ক করছে, জরিমানা করছে, কিন্তু যারা সংশ্লিষ্ট, যারা এই ধরনের রেস্টুরেন্টগুলো পরিচালনা করছে, যারা খাদ্যদ্রব্যগুলো উৎপাদন করছে, তারা কিন্তু এখনো পর্যন্ত সংশোধন হচ্ছেন না। কবে নাগাদ সংশোধন হবে সেটি কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন। সাধারণ মানুষকে একটি পরিচ্ছন্ন, পরিষ্কার এবং নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার হোক সকলের, এ প্রত্যাশা করছি আমরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। মৌলভীবাজার থেকে হবিগঞ্জের পথে রওনা হয়েছেন এনসিপির নেতাকর্মীরা। এই সময় প্রথমে শ্রীমঙ্গলের চাকন এলাকায় তাদের আটকে দেয় পুলিশ। সেখান থেকে হবিগঞ্জের দিকে কিছুটা পথ যাওয়ার পর আবারও বাধার মুখে পড়েন তারা। এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাজরুদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব ছাড়াও সংসদ সদস্য মাহমুদা মিতু উপস্থিত রয়েছেন। গত মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরে হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনা নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে টান উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। জুলাই গণ অভ্যুত্থানের পর গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যে স্বপ্ন দেখা হয়েছিল তা অনেকটাই অধরা রয়ে গেছে। সত্য ও নির্ভীক সাংবাদিকতা এখন বাধাগ্রস্ত, এমনকি গণমাধ্যম সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবগুলো এখনও আলোর মুখ দেখেনি। বুধবার রাজধানীর প্রেস ক্লাবে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত জুলাই বিপ্লব নিয়ে এক আলোচনা সভায় সব কথা বলেন বক্তারা। এই সময় তারা আরও বলেন, 17 বছর স্বাধীনভাবে মতামত প্রকাশ করা যায়নি। সত্য উপস্থাপনে বিভিন্ন মহলের নজরদারি ছিল। জুলাই পরবর্তী সময়েও সেই অবস্থার পরিবর্তন হয়নি। আমরা যারা সত্যিকারের গণমাধ্যমে যারা কাজ করতে চান, সত্যিটা প্রকাশ করতে চান, তারা যেমন চ্যালেঞ্জের মধ্যে আছেন, যারা হচ্ছে যে গণমাধ্যমের নিজেদের কথা শুনতে চান, দেখতে চান, গণমাধ্যমকে জনগণের দেখতে চান, তারাও আসলে আমরা আসলে সুখী না এই গণমাধ্যম নিয়ে। এই অবস্থার পরিবর্তন হতে হবে।